চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পুষ্টিবিদ, গুলশান ক্লিনিক লিমিটেড ও তালহা হেলথ কেয়ার লিমিটেডের মাইশা ফারজানা অন্তরা। শুভ সকাল আপু, কেমন আছেন? এই তো আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। অনেকদিন পরে পেলাম আপনাকে। জি জি। আজ অবশ্যই কিছু হেলথ কেয়ার সম্পর্কে জানবো। তার আগে শুরুতে একটু জানতে চাই, কর্মজীবনের ব্যস্ততায় কেমন হওয়া উচিত মানুষের পুষ্টি সচেতনতা বা পুষ্টির চাহিদা সেই সম্পর্কে? আসলে কর্মজীবনে কিন্তু আমরা ম্যাচিওর হয়ে যাই, কিন্তু আমরা তখনই পুষ্টি নিয়ে আসলে ভাবতে সময় পাই না। কারণ 8 থেকে 10 ঘন্টা দেখা যায় আমরা যে ডেস্ক জব করছি বা একদম অন্ধকারাচ্ছন্ন রুমে আছি, মানে আমাদের তো ভিটামিনের একদম ঘাটতি শুরু হয়ে যায়। এই সময় দেখা যায় যে আমরা অনেক বেশি সুগার ইনটেক করে ফেলি। যেমন আমরা কি করি, তাড়াহুড়ো করে যেতে গিয়ে জ্যামের শহরে তাড়াহুড়ো করে অফিসে যেতে গিয়ে আমরা দেখা যায় যে ব্রেকফাস্টটা করি না, খাবারটা স্কিপ হয়ে যায়। হ্যাঁ, তখন দেখা যায় যে পরবর্তীতে কয়েক ঘন্টা পরে আমাদের অনেক বেশি ক্ষুধা লাগে। আমরা দেখা যায় পরোটা খাচ্ছি, যেটাতে ক্যালোরি অনেক বেশি। যেমন আমরা যদি সাদা আটা রুটি খাই, থাকবে 72 ক্যালোরি মাত্র, আর পরোটাতে আসে 332 ক্যালোরি। এগুলো খাচ্ছি, তারপরে অনেক গুণ বেশি। তারপরে এটা আমাদের ক্ষতিও করছে, আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক বাড়াচ্ছে, ফ্যাটি লিভার তৈরি করছে। এই জন্য আমাদের দেখা যায় যে আমরা পরবর্তীতে স্ন্যাক্সে অনেক বেশি হাই সুগার ইনটেক করছি বা সল্ট। আবার দেখা যায় যে আমাদের মেটাবলিজমটা নষ্ট হচ্ছে, ওয়েট গেইন হচ্ছে। আমরা চেন অফ কমান্ডে সমস্যাটা সৃষ্টি করি, কারণ আমাদের অনেক ডেডলাইন থাকে, মিটিং থাকে, টার্গেট ফিল আপ করতে হয়, যার জন্য দেখা যায় আমরা পরবর্তী মিলগুলো স্কিপ করি, লাঞ্চ বা বিকালের স্ন্যাক্সটা স্কিপ করে ফেলি। তখনই আমাদের পুরো একটা চেনটাকে ডিস্টার্ব করে, যে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমরা বাসায় গিয়েও মেজাজ খিটখিটে থাকে। এই জন্য আমাদের পুষ্টির ব্যাপারটা কর্মজীবনে সচেতন হওয়া খুবই জরুরি, তাহলে ভালো কাজ আমরা আশা করতে পারবো। কারণ যদি পারফরমেন্স ভালো থাকে, তখনই তো কাজটাও ভালো হবে। পুরো দিনে তো যারা কর্পোরেট সেক্টরে জব করেন তাদের দেখা যায় টাইমটা কেমন জানি একটু অন্যরকম হয়ে যায়। সকালে আর্লি উঠতে হয়, ব্রেকফাস্ট করতে হয়, তো লাঞ্চ টাইমটা অনেক সময় কেউ অফিসে বসে করছেন বা কেউ বাইরে থেকে কোনো রেস্টুরেন্টে গিয়ে করছেন। এই যে খাবারের যে তারতম্য, কখনো বাসার খাবার কখনো বাইরের খাবার, আবার দেখা গেছে সন্ধ্যার সময় অফিস ছুটি হতে হতে বাসায় গিয়ে খাওয়ার যে একটা বিষয়, সব মিলিয়ে একটা হেলদি মানুষের কি ধরনের ডায়েট চার্ট থাকা দরকার বা হেলদি রুটিনে খাবার কি কি থাকা দরকার? কর্মজীবী মানুষ যদি হেলদি লাইফস্টাইল লিড করতে চায়, তাহলে তাকে অবশ্যই সকালবেলা যদি একটু ডিম সেদ্ধ, আর যদি সুযোগ হয় তাহলে যদি সাদা আটা রুটি আর একটু সবজি খেয়ে বের হতে পারেন। আর এরপরে অফিসে এসে তাকে ক্যারি করতে হবে কিছু খাবার। এই ক্যারি করা খাবারগুলোই আমরা যদি না খেয়ে যদি আনহেলদি স্ন্যাক্সগুলো খাই, তখনই আমাদের সমস্যাটা হয়। যেমন ডিম সেদ্ধ ক্যারি করতে পারবো, বিভিন্ন ধরনের বাদাম, ডার্ক চকলেট, তারপরে আছে আমাদের চিয়া সিড ওয়াটারটা ক্যারি করতে পারবো, এর সাথে আমরা ফল ক্যারি করতে পারবো, সালাদ ক্যারি করতে পারবো। এগুলো যখন আমরা মিড মর্নিং স্ন্যাক্সে খাবো, তখন আমাদের লাঞ্চ আসতে আসতে আমাদের সেই টায়ার্ডনেসটা ফিল হবে না। এরপরে লাঞ্চের ব্যাপারটা এখানে একটু অফিসেও যদি কোঅপারেট করে, টাইমিংটা যদি একটু 2টা-3টার মধ্যে থাকে, কারণ টাইমিংয়েরও খুব ব্যাপার আছে। 3টার পরে লাঞ্চটা করলে শরীরের একটা টায়ার্ডনেস, একটা মেজাজ খিটখিটে আসবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা লাঞ্চটা একটু কার্বোহাইড্রেটটা কম খেয়ে প্রোটিনটা বেশি ইনক্রিজ করবো, ফাইবারটা সাথে রাখবো, যদি বাসা থেকেও আনি আর যদি আমাদের অফিস থেকেও প্রোভাইড করে। অনেক অফিসে এখন প্রোভাইড করছে লাঞ্চটা। এটা যদি আমরা একটু মেনটেন করি বাইরের আনহেলদি ফ্রাইড রাইস বা ফ্রাইড খাবারের বদলে, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। আচ্ছা আপু, অনেকেরই তো একটা ধারণা থাকে চকলেট নিয়ে, যে চকলেট মানেই ফ্যাট, কিন্তু ডার্ক চকলেটের কথা কিন্তু বলা আছে যেটা অনেক হেলদি। সেটি সম্পর্কে যদি আরেকটু ডিটেইলস বলতেন, কারণ অনেকেই হয়তো এটি সম্পর্কে জানেন না। ডার্ক চকলেট একটি খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাগনেসিয়াম রিচ খাবার। এটা 55%-এর উপরে আমরা ডার্ক চকলেট গ্রহণ করতে পারি, যার যার যতটুকু দরকার। এটা আমাদের ঘুমের জন্য অনেক ভালো। আমাদের ইউটিআই যাদের আছে তাদের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে অনেক ভালো। এবং অনেকের যাদের চকলেট ক্রেভিং আছে, তারা হঠাৎ করে তো চকলেট বন্ধ করতে পারবেন না, কিন্তু যদি ডার্ক চকলেট খায় 55% থেকে, তাদের এটাও ক্রেভিংটা কমিয়ে আনতে সাহায্য করবে। আর যেটা আমাদের ঘুমের জন্য ভালো, সেটা আমরা কেনই খাবো না, কারণ আমাদের ঘুমের সমস্যা অনেক বেশি হচ্ছে। কিন্তু অনেকে ডার্ক চকলেট খেতে পারে না, কারণ ওটা তিতা এবং 90% অনেক বেশি তিতা। কিন্তু সেটা যে হেলথের জন্য ভালো, কিন্তু অনেকে আছে যে চকলেট যেহেতু পছন্দ করে, বাচ্চারা অনেক সময় চকলেটটা খেতে যায়। কোনো কি বয়সের তারতম্য আছে এই চকলেট খাওয়ার ক্ষেত্রে? বয়সের তারতম্য আছে, তার ওজনের তারতম্যের উপরেও নির্ভর করে। কেউ যদি বেশি ওয়েটের হয় সেই অনুযায়ী আমরা বলি, কিন্তু আমরা 55%টা ইন জেনারেল বলতে পারি। 90%টা অনেক বেশি হাই থাকে, এটা খুব পার্টিকুলার যারা অভ্যস্ত তাদেরকে আমরা দিয়ে থাকি। এবং এটা সম্ভবত ওয়েট লুজ করতেও কিন্তু সাহায্য করে। যে আমরা জানি চকলেট অলওয়েজ ওয়েট গেইন করায়, কিন্তু মিল্ক চকলেট
হ্যাঁ, কিন্তু জি। এইটা একমাত্র চকলেট, ডার্ক চকলেট যেটাতে যেটা ওয়েট কিন্তু weight লুজ reduce- হচ্ছে। কারণ আমাদের অনেকক্ষণ ফুড ক্রেভিংসটা একটু কন্ট্রোল হচ্ছে, রাইট। আমাদের এই জিনিসটার জন্য আমাদের হচ্ছে লুজ করতে সাহায্য করে। আচ্ছা আপু, যারা বাচ্চা রয়েছেন যারা স্কুলে যান, জি। তাদের জন্য খাবারের কি কি তালিকা থাকা দরকার, বা মারা অনেক টেনশনে থাকেন যে আমার মারা বাচ্চার তো জন্য অনেক কি কি রাখা যায়? টেনশনে থাকেন এটা নিয়ে। আসলে টিফিনের ব্যাপারটা আমরা যদি একটু ডিম সেদ্ধ আর বা হচ্ছে ডিম দিয়ে ওটস দিয়ে প্যানকেক বানিয়ে দেই, বা আমরা যদি বিভিন্ন ধরনের সালাদ ওদেরকে হচ্ছে প্রোভাইড করি, সাথে কিছু ফল যদি আমরা কিউট করে কেটে দেই তখনও তারা খাবে এই জিনিসটা। আর হচ্ছে দেখা যায় যে আমরা যদি হেলদিভাবে হচ্ছে কোনো প্রসেস করে ওটস দিয়ে হচ্ছে এখন অনেক জায়গায় নুডলস বানানো চেষ্টা করা হচ্ছে, ওইটাও আমরা করতে পারি, তাহলে কিন্তু ওরা দেখতেও ভালো লাগবে, খেতেও healthy ও টেম্পটিং মজাও। লাগবে। আরেকটা আইটেম আছে, আমরা যদি সবজিটাকে একটু সটে করে দিয়ে সাথে প্রোটিন দিয়ে করে দেই, ওইটাও কিন্তু নুডলসের মতোই টেস্ট দেয়, কিন্তু আবার হেলদি। আর খাবারটা টিফিনের জন্য অনেক উপযোগী, আশেপাশে ফ্রেন্ডদেরকেও মানে প্রোভাইড করলে তখন ভালো লাগবে, কারণ আমরা তো হচ্ছে অন্যের টিফিনটা দেখে অনেক প্রভাবিত হই স্কুলে, সে কেন স্যান্ডউইচ খাচ্ছে, নুডলস খাচ্ছে, আমি কেন খেতে পারছি না। তো সেই জন্য একটু ক্রিয়েটিভ ওয়েতে হচ্ছে টিফিনগুলা দিলে তাদের জন্য অনেক উপকারী হবে। আচ্ছা আপু, মূলত কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি কর্মজীবীরা সবচেয়ে বেশি ভুগে থাকেন? জি, ভিটামিন ডি, কারণ আমরা সানলাইটে সূর্যের আলো যাই একদমই না, পাচ্ছি না। আর এখন তো মেঘাচ্ছন্ন, কিন্তু হচ্ছে আমরা সানলাইটে এখন প্রপার রোদটা পাচ্ছি না, মানে প্রপার ভিটামিন ডিটা পাচ্ছি না, সরি। তো দেখা যায় যে 10 থেকে 15 মিনিট ভিটামিন ডি আমাদের গ্রহণ করা রোদ থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর এটা না পাওয়ার কারণে আমাদের কি কি হচ্ছে সেটা নিয়ে যদি আমি একটু কথা বলতে পারি, এটা হচ্ছে হেয়ার ফল হচ্ছে, মানসিক অবসাদ, ডিপ্রেশনে ভুগছে যাদের ভিটামিন ডি লেভেলটা লো। প্রবলেম হয়। হ্যাঁ, দেখা যায় যে এটা ফার্টিলিটিতেও হচ্ছে ইফেক্ট ফেলছে, আমাদের জি, জি। ইনফার্টিলিটির দিকে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ভিটামিন ডি খাবারের মধ্যে ডিমের কুসুম, বাঁধাকপি, বিভিন্ন বাদামে আর সামুদ্রিক মাছে আছে, তবে সেটা পর্যাপ্ত পরিমাণে নয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা 8:30 থেকে 12:30টার মধ্যে যদি রোদটা একটু গায়ে লাগাতে পারি, যেটা আমরা কর্পোরেট সেক্টররা পারি না, সেই কারণেই হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সিটা হচ্ছে। এখানে একটা জিনিস যে আমরা যদি একটু আমাদের অফিসের যেই জায়গাটায় রোদ আসে সেখানে একটু গিয়ে দাঁড়ালাম, অথবা হচ্ছে আমরা যদি ছুটির দিনে একটু রোদটা লাগালাম, তাহলে আমাদের জন্য উপযোগী। কিন্তু দেখা যায় 90% পেশেন্টকেই এখন আমাদের যারা কর্পোরেট সেক্টরে আছে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হচ্ছে। ডাক্তারের পরামর্শ নিয়ে অনেকে করছেন, আবার অনেকে হয়তোবা মনে করছেন আমার ভিটামিন ডিটা কম আছে, আমি হয়তোবা সেই সাপ্লিমেন্টটা নিই। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্টই গ্রহণ করা উচিত নয়। পরামর্শ নিয়ে যদি গ্রহণ করে তাহলে ভালো, কারণ আমরা জানি না কার লেভেল কতটুকু, অ্যাজিউম করে কোনো কিছু না করাই ভালো। আবার তো অনেকে আছেন আপু যারা হচ্ছে মাল্টিপল ট্যাবলেট সাপ্লিমেন্ট নিয়ে থাকেন, এটাও কিন্তু অনেক সময় ক্ষতির কারণ হয়। সেই ব্যাপারে সময়সীমার একটা ব্যাপার আছে, কোনোটা সকালে ভালো, কোনোটা দুপুরে ভালো। যেমন ভিটামিন ডিটা হচ্ছে দুপুরে খাওয়ার পরে একটু ফ্যাট থাকলে সেটার সাথে গ্রহণ করা ভালো, সেই জন্য আবার রাতে হচ্ছে ম্যাগনেসিয়ামের সাপ্লিমেন্টটা গ্রহণ করা ভালো। তো এই তারতম্যগুলো রয়েছে, আমাদের সেই সঠিক নিয়মটা প্রফেশনালরাই বলতে পারবেন। আচ্ছা আপু, ক্যাফেইন নিয়ে তো একটা প্রবলেম আছে, যে ক্যাফেইনের উপর অনেকেই অনেক নির্ভরশীল, কিন্তু এটার কুফল রয়েছে। সেই কুফলগুলো একটু জানাবেন, এবং তার পাশাপাশি অল্টারনেটিভ কি করা যেতে পারে সেটা সম্পর্কে জানাবেন। জি, কর্পোরেট সেক্টরে যেটা অ্যাভেলেবেল স্ন্যাক্সের সাথে সেটা হচ্ছে আমাদের ক্যাফেন। আমরা ঠিকমতো খাবার খাই না বলে তো ঘুমের ডিস্টার্ব হয়, আবার পাশাপাশি যে ক্যাফেনটা অতিরিক্ত নিচ্ছি, তো বলা হয় দুপুর 2টার পরে ক্যাফেনটা না নেওয়ার জন্য, তাহলে আমাদের হচ্ছে ঘুমের জন্য ভালো হবে। কিন্তু ক্যাফেনেও যাদের অ্যাডিকশান, ক্যাফেনের অল্টারনেটিভ হিসাবেও ভালো জিনিস রয়েছে, যেমন হার্বাল টি, তারপরে ব্ল্যাক কফি, গ্রিন টি, এগুলো আমাদের রয়েছে, এগুলো আমরা গ্রহণ করতে পারবো, এবং রং চাও গ্রহণ করতে পারবো, সেটা চিনি ছাড়া অবশ্যই। চা আমাদের জন্য অনেক ভালো, কিন্তু আমি যদি এটা হার্বাল ওয়েতে খাই, বিভিন্ন ধরনের হার্বাল টি রয়েছে আমাদের, যেমন জিঞ্জার টি রয়েছে, বা হিবিস্কাস টি রয়েছে, ক্যামেলিয়া টি রয়েছে, এগুলো বিভিন্ন ধরনের টি, দারুচিনির চা রয়েছে, এগুলো যদি আমরা গ্রহণ করি তখন আমাদের ওই যে অভ্যাসটা সেটাও থাকবে এবং আমাদের শরীরের জন্য ভালো হবে। এই যে আদা চা, দারুচিনির চা, এগুলো কিন্তু আমাদের ফ্যাট কাটতে সাহায্য করে। আবার এমনও আছে যে অনেকে ওয়েট লুজ করার চক্করে অনলাইন থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করছেন এবং খাচ্ছেন, এবং অনেক ধরনের অনলাইনে এখন টিও পাওয়া যাচ্ছে ওয়েট লুজের কারণে, সেই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলতেন। জি, আমরা এটা দেখে থাকি, এবং যারা র্যান্ডাম মানুষের থেকেই কিনছেন, মাসে 8 থেকে 10 কেজিও কমে যাচ্ছে বলছেন। আসলে যেই প্রোডাক্টটা খেয়ে আপনার হচ্ছে ক্ষুধা কমে যাচ্ছে, বা আপনার খাওয়া দেখলে বমি আসছে, এই খাবারটা কি আমাদের জন্য ভালো?
অবশ্যই এই খাবারটা আমাদের জন্য ভালো না। এটাতে দেখা যাচ্ছে পরবর্তীতে কোলন ক্যান্সার বা ইন্টেস্টাইন ক্যান্সারও ডাক্তাররা পেয়ে থাকছেন। তখন নাম খারাপ হচ্ছে ডায়েটের, যে ডায়েট টি খেয়েছে বা স্লিমিং টি খেয়েছে বা ডায়েট করেছে, তারা তো বলছে না কি প্রোডাক্ট খাচ্ছে, কারণ ডাক্তারকে ভয় পায় সহজে, সবাই বলে না। কিন্তু তখন কিন্তু ডায়েটের কিন্তু কোনো দোষ নেই। একটা ডায়েটিশিয়ান যখন ডায়েট দেয় সেটাই ডায়েট, কিন্তু যখন একটা র্যান্ডম পেজ থেকে আপনারা প্রোডাক্ট কিনছেন, এই টিগুলো আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি যে জানাতে যে এই টি, স্লিমিং টি, এই পাউডারগুলো না খাওয়ার জন্য সাময়িক সময়ের জন্য ওজনটা কমবে, কিন্তু এটা একটা বড় ধরনের সমস্যা দিয়ে দিবে। আবার অনেকের হেয়ার ফল হচ্ছে বা দেখা যায় যে অনেক বড় স্কিন ইস্যু হচ্ছে, প্রথমে হচ্ছে না পরবর্তীতে হচ্ছে, তারা আমাদের কাছে চেম্বারে আসে, আইবিএস এর পেশেন্ট হয়ে যায়, ক্রমাগত কনস্টিপেশন বা ডায়রিয়া, কিন্তু তারা সময় মতো এটা নিয়ে সচেতন হচ্ছে না আর কি। আচ্ছা, আমাদের বাসায় যাদের বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের খাবারের তালিকা নিয়েও আমরা অনেক চিন্তিত থাকি, তাদের উদ্দেশ্যে কি কি খাবারের তালিকা রাখা যেতে পারে? বয়োজ্যেষ্ঠদের জন্য এবং শিশুদের জন্য একেবারেই হচ্ছে তাদের দুই পক্ষই কিন্তু একদম সমান। তারা দুই পক্ষই আমরা কিন্তু হচ্ছে শুনতে চাই না কথা, আমাদেরকেই বুঝতে হবে তাদের ভালোটা। তো ডিম, দুধ, কলা সব কিছুই তাদের জরুরি, কারণ তারা দেখা যায় কিন্তু যাদের একটু সমস্যা থাকে তারা কিন্তু সাথে ওয়েট রিডিউস করা শুরু করে, অটোমেটিক ওয়েটটা রিডিউস করা শুরু করে। তাদের জন্য যে প্রোটিন রিচ খাবারগুলো, ক্যালসিয়াম রিচ খাবারগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখি, তাদের জন্য অনেক ভালো। আর এমনি তো বয়োজ্যেষ্ঠরা কিন্তু মানসিক অবসাদেও অনেক বেশি ভুগে, আর ডায়াবেটিস তো রয়েছেই। তো ডায়াবেটিস যাদের রয়েছে তাদের একটু চেষ্টা করতে হবে যে ডায়েটটা নেওয়ার, নাহলে পরবর্তীতে কিডনির সমস্যা বা হার্টের সমস্যা দেখা দিবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুবই ভালো করে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলছিলেন, আশা করছি দর্শকদের ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। চায়ের চুমুকের পুরো টিমকে, আপনাকে এবং পুরো এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।